প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় ছোটদের মাথা ব্যথা। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডক্টর নাজমুল হক 1980 সালের মে মাসে ফেনী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2004 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি নিউরোসায়েন্স হসপিটালের নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আপনাকে ধন্যবাদ। স্যার, ছোটদের মাথা ব্যথা, আমরা আসলে বড়দের ক্ষেত্রে মাথা ব্যথার এই কমপ্লেনটি বলতে শুনি বা তারা আসলে বারংবার বলে থাকে, সেক্ষেত্রে ছোটদের ক্ষেত্রেও মাথা ব্যথা হয় কিনা? আসলে আমাদের একটা ফলস কনসেপশন যে মাথা ব্যথাটা বোধহয় ছোটদের হয় না। আসলে কিন্তু ছোটদেরও মাথা ব্যথা হয় এবং অনেক ক্ষেত্রেই ছোটদের মাথা ব্যথা হলে ওরা বিষয়টা গুছিয়ে এক্সপ্রেস করতে পারে না। এবং অনেক ক্ষেত্রে এক্সপ্রেস করলেও তার যে নিকটাত্মীয় বা বাবা মা এটাকে গুরুত্ব কম দেয়, মনে করে যে ছোট মানুষ হয়তো এমনিই বলছে, কিন্তু এর আড়ালেই কিন্তু রোগগুলো থেকে যায়। কিন্তু বাস্তবতা বলছে মাথা ব্যথা যেমন বড়দের হয় তেমন ছোটদেরও হতে পারে। এবং ইদানিংকালে আমাদের যে স্কুল কলেজের ব্যাগের ভার বাড়ছে, জীবনের চাপ বাড়ছে, বাচ্চাদেরকে ছোটবেলায় আমরা বিভিন্ন পড়াশোনার চাপ দিচ্ছি এবং ইলেকট্রনিক ডিভাইস ইউজের হার বাড়ছে। এক্ষেত্রে আমরা দেখছি যে ছোটদের মাথা ব্যথার হার আগের তুলনায় গ্র্যাজুয়ালি এগুলো বেড়ে যাচ্ছে। এবং ছোটদের মাথা ব্যথা কম তো নয়, এখন দেখা যাচ্ছে অনেক ছোট বাচ্চারাই মাথা ব্যথায় আক্রান্ত হচ্ছে। সাধারণত বয়সের বিষয়টি যদি একটু আপনার কাছ থেকে জানতে পারি, কোন বয়স থেকে এই মাথা ব্যথাটি শুরু হতে পারে? আসলে সাধারণত মাথা ব্যথার পিক এজ হচ্ছে গিয়ে 23 থেকে 40। এটা হচ্ছে মাথা ব্যথার অ্যাডাল্ট এজ বা অ্যাডাল্টরা এই এজে মাথা ব্যথা ইনভলভ হয়। তার আগে মাথা ব্যথা হলেই আমরা কিন্তু বলি যে আর্লি চাইল্ডহুড হেডেক। তবে একটা কথা বলা আছে যে 16 অর লেস এজে যদি কারো হেডেক হয়ে থাকে সেটাকে আমরা চাইল্ডহুড হেডেক বা ছোটদের মাথা ব্যথা হিসেবে আখ্যায়িত করি। এবং এই মাথা ব্যথাগুলোর কারণ কিন্তু অ্যাডাল্ট হেডেকের থেকে আলাদা। মানে বড়দের মাথা ব্যথা এবং ছোটদের মাথা ব্যথার কারণ এবং তার সাইন সিমটম লক্ষণ এবং তার চিকিৎসা তিনটাই কিন্তু একটু আলাদা বড়দের। নিশ্চয়ই, আমরা যদি একটু লক্ষণ উপসর্গ জানতে পারি ছোটদের মাথা ব্যথা যখন হচ্ছে, সাথে আর কি কি লক্ষণ উপসর্গ থাকছে? আসলে লক্ষণগুলো যদি আমরা বলতে যাই তাহলে কারণগুলো কিন্তু চলে আসে। নিশ্চয়ই, ছোটদের মাথা ব্যথা হলে আমাকে দেখতে হবে যে এই মাথা ব্যথার কারণটা বেশি কি। যেমন একটা বড়দের মাথা ব্যথার সাথে যদি আমরা কম্পেয়ার করি, অ্যাডাল্ট এজে যদি কারো হেডেক হয়, এটা সবচেয়ে বেশি হয় হচ্ছে টিটিএইচ বা টেনশন টাইপ হেডেক। অ্যাংজাইটি হচ্ছে এটা একটা লিডিং কজ। কিন্তু উল্টো করে বাচ্চাদের মাথা ব্যথা হলেই কিন্তু সেকেন্ডারি ইনফেকশন চলে আসে 1 নম্বর কজ। যেমন একটা বাচ্চার দাঁতে ইনফেকশন, সেটা কিন্তু বাচ্চা গুছিয়ে বলতে পারছে না, সে বলছে আমার মাথা ব্যথা মাথা ব্যথা। অনেকক্ষণ পরে খুঁজতে খুঁজতে দেখা গেল যে তার এদিকে একটা দাঁত পোকায় খেয়ে ফেলছে, হয়তো চকলেট খায়, সেখান থেকে তার ডেন্টাল ক্যারিজ থেকে তার হেডেক হচ্ছে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। একটা বাচ্চা বললো বারবারই মাথা ব্যথা, কিন্তু দেখা যাচ্ছে তার এই মাথা ব্যথার কারণ কিন্তু সিএসএম মানে কানে ইনফেকশন। অনেক সময় বাচ্চারা বারবারই বলে যে আমি স্কুলে গেলেই মাথা ব্যথা করে মাথা ব্যথা করে। অনেক খোঁজাখুঁজির পরে দেখা গেল তার আসলে মায়োপিক, সে চোখে দেখে না ভালো, সেখান থেকে মাথা ব্যথা। তাহলে অ্যাডাল্টে কিন্তু অ্যাংজাইটি স্ট্রেস সবচেয়ে বেশি মাথা ব্যথার কারণ। বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু সেকেন্ডারি ইনফেকশন, চোখে দেখা, কানের ইনফেকশন, দাঁতের ইনফেকশন, এগুলো মাথা ব্যথার একটা কারণ। রিসেন্টলি দেখা গেছে স্কুল ব্যাগ হেডেক, মানে আমরা বাচ্চাদেরকে স্কুলে পাঠাই, আমার বাচ্চার ক্ষেত্রে আমরা দেখেছি অনেকগুলো বই নিয়ে ছোট বাচ্চা পিঠে নিয়ে যায়। এত বড় ব্যাগের ভার বহনের জন্য তার কি স্পাইন রেডি হয়েছে? হয়নি। এত বড় ব্যাগ নিয়ে এসে যায় এবং অনেক বাচ্চাগুলো হয় কি 5-6-এ পরে স্কুল শেষে আবার কোচিংয়ে চলে যায়, কোচিং থেকে আবার আরেক জায়গায় যায়। তো এত বড় ব্যাগ কাঁধে বহনের জন্য তার কিন্তু সার্ভাইকাল স্পাইন যেটা, সেখানে কিন্তু টর্শন হয় এবং টান পড়ে, সেখান থেকে কিন্তু ঘাড়ে ব্যথা এবং মাথা ব্যথা হতে পারে। এবং এটা কিন্তু এখন আমরা অনেক পাচ্ছি। মাথা ব্যথার যেসব সিরিয়াস কারণ আছে, যেমন হচ্ছে ব্রেইন টিউমার, ব্রেইনে ইনফেকশন, যেমন মেনিনজাইটিস, এগুলো যে বাচ্চাদের হয় না তা কিন্তু না। কিন্তু বাচ্চাদের মাথা ব্যথা হলে অলওয়েজ প্রথমে ওই কারণগুলো দেখতে হবে যে দাঁতে ইনফেকশন আছে কিনা, চোখে দেখে কিনা, বা কানের কোনো সমস্যা আছে। সেক্ষেত্রে আসলে এই যে অভিভাবকদের কোন বিষয়গুলো সচেতন হতে হবে? এই যে আমরা ছোটদের মাথা ব্যথার কথা বলছিলাম, অনেক ক্ষেত্রে তারা গুছিয়ে বলতে পারছে না, যারা অভিভাবক রয়েছেন তারা আসলে কোন বিষয়গুলো খেয়াল রাখবেন? আসলে অভিভাবকের দায়িত্ব এই ক্ষেত্রে অনেক বেশি। কারণ দেখেন, একটা আমার বাচ্চাকে আমি যত ভালো করে আন্ডারস্ট্যান্ড করতে পারবো, একটা ডাক্তার 5টা মিনিট দেখে সে কি আন্ডারস্ট্যান্ড করবে? কারণ বাচ্চারা কিন্তু গুছিয়ে কথা বলতে পারে না, এক্সপ্রেস করতে পারে।
আপনি জেনে থাকবেন যে মায়ের সাথে কিন্তু বাচ্চার একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে। মা যত দ্রুত আইডেন্টিফাই করতে পারবে যে এই বাচ্চা চোখে কম দেখে, একটা অন্য ডাক্তারের পক্ষে এটা আইডেন্টিফাই করা কিন্তু অনেক ডিফিকাল্ট। আচ্ছা, মা কিন্তু খুব দ্রুত আইডেন্টিফাই করে ফেলতে পারে যে চোখে, তখন তাকে চোখের ডাক্তারের কাছে নিয়ে গেলে একটা চশমা দিলে কিন্তু এই মাথা ব্যথা চলে গেল। নিশ্চয়ই। মার কাছ থেকে হিস্ট্রিটা নিতে হবে খুব ভালো, যে বাচ্চার কি কানে ইনফেকশন আছে কিনা, ব্যাগের ভার কেমন, সে কি স্কুল থেকে আসলে মাথা ব্যথা বলে। অনেক সময় মাথা ব্যথার কারণ আমরা দেখেছি স্কুল ফোবিয়া, সেই স্কুলে যেতে চায় না, মাদ্রাসায় অনেকে মাদ্রাসায় পড়তে চায় না কিন্তু জোর করে মাদ্রাসায় পড়ানো হচ্ছে, তখন কিন্তু সেই মাদ্রাসায় গেলে তার হেডেক হয়। তো হিস্ট্রিটা মেইনলি বাচ্চার চেয়ে বাচ্চার বাবা মা, বিশেষ করে মার কাছ থেকে খুব ভালো হিস্ট্রি নিতে হবে, তাহলে কিন্তু হেডেকের কারণটা আমরা খুঁজে বের করে ফেলব। সেক্ষেত্রে আসলে কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন বাবা মা তার সন্তানদেরকে নিয়ে? মাথা ব্যথা যদি বলা হয় যেন যে সপ্তাহে 2 বারের বেশি, 3 মাসের বেশি সময় ধরে থাকে, তাহলেই ডাক্তারের পরামর্শ দিতে হবে। ডাক্তার খুঁজে বের করবে এই মাথা ব্যথা কেন। অনেক সময় এগুলো ছাড়াও বাচ্চাদের যে মাইগ্রেন হয় না তা কিন্তু না, মাইগ্রেন হেডেক কিন্তু বাচ্চাদেরও হয়, এবং বাচ্চাদের মাইগ্রেন হেডেক কিন্তু অ্যাডাল্টের চেয়ে অনেক সময় অনেক সিরিয়াস হয়। দেখা যায় যে মাথা ব্যথার সাথে পেটে খুব সমস্যা হয়। বাচ্চাদের মাথা মাইগ্রেন হলে সেক্ষেত্রে সাইক্লিক ভমিটিং বলে একটা সিমটম হয়, রোগী প্রচণ্ড বমি করে এবং সিরিয়াস টাইপ বমি করে। বাচ্চাদের ব্রেইনে ইনফেকশন যেমন মেনিনজাইটিস, এনকেফালাইটিস, ব্রেইন স্ট্রোক এবং বাচ্চাদের যে ব্রেইনের টিউমার, এগুলো হয় না তা কিন্তু না। সুতরাং মাথা ব্যথা যদি বাচ্চার থাকে এবং এটা যদি 3 মাসের বেশি হয়, মাথা ব্যথার সাথে যদি বমি, চোখে কম দেখে, এই সমস্যা থাকে, আপনি দেরি না করে বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে যান। ছোটদের মাথা ব্যথা হচ্ছে, পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনারা কিভাবে নির্ধারণ করেন যে কোন কারণটির জন্য মাথা ব্যথা হচ্ছে? বাচ্চাদের যদি মাথা ব্যথা হয়ে থাকে, আমরা বলি যে এখানে পরীক্ষা নিরীক্ষায় যেতে আমরা একটু দেরি করতে চাই বা আমরা একটু অনিচ্ছুক। বড়দের মাথা ব্যথা আমরা যেমন দ্রুত পরীক্ষা নিরীক্ষায় চলে যাই, বাচ্চাদেরকে আমরা রেডিয়েশন বা এমআরআইয়ের যে ম্যাগনেটের এক্সপোজার দিতে আমরা একটু অনীহা, বাচ্চা ভয় পেয়ে যেতে পারে, ক্লোস্ট্রোফোবিয়া থাকতে পারে। আমরা বাচ্চাদের মাথা ব্যথা হলে ডাক্তারকে পরামর্শ দিই যে আপনি ভালো করে বাচ্চার সাথে বা বাচ্চার মার সাথে কথা বলান, যে তার কি চোখে কোনো সমস্যা আছে কিনা, কানে কোনো সমস্যা আছে কিনা, দাঁতে কোনো সমস্যা আছে কিনা। এবং ফ্রিকোয়েন্টলি দেখা যায় যে এগুলো খুঁজতে গেলে তার মাথা ব্যথার কারণ খুঁজে বের করে। এবং দেখা যায় যে একটা বাচ্চা প্রচুর মোবাইল দেখে, আমরা এরকম প্রচুর বাচ্চা পেয়েছি যে বাসায় কেউ নাই, মা আর বাচ্চা থাকে, বাবা সারাদিন অফিস করে, মা বলে যে আমি কাজ করতে হলে ওকে মোবাইল দিতে হয়। তো একটা বাচ্চা যখন দিনে 4-5 ঘন্টার বেশি মোবাইল দেখবে, তাহলে তো হেডেক হবেই নিশ্চয়ই। তাহলে ওইটাকে আমাকে যদি সরিয়ে দিই, তাহলে কিন্তু আমাকে আর এই বাচ্চাকে সিটি স্ক্যান বা এমআরআইতে নেওয়া লাগলো না। তাহলে বাচ্চাদের পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে আমরা একটু গার্ডেড, আমরা প্রথমেই পরীক্ষা নিরীক্ষা যেতে চাই না। আমরা বলি যে ভালো করে হিস্ট্রি নাও, কানের ইনফেকশন থাকলে সেটাকে ট্রিট করো, ব্যাগটাকে লাইট করো, বাচ্চার মাকে বলো যে আপনি লাইট ব্যাগ নেন, অথবা যদি তার কোনো ব্যাগেজ বেশি থাকে সেটা আপনি হাতে বহন করেন, অথবা তার সাথে যে যায় তার মা হাতে নিয়ে গেল, ছুটির পরে মা নিয়ে আসলো। বাচ্চার ব্যাগ কখনোই খুব বেশি ভারী হতে দেওয়া যাবে না। কিছু ক্ষেত্রে বাচ্চা যদি মাথা ব্যথা তীব্র হয়, তার সাথে যদি বমি থাকে, চোখে ঝাপসা থাকে, তখন তো অবশ্যই পরীক্ষা করতে হবে। কারণ আমরা আগেও বলেছি বাচ্চাদের যে মাইগ্রেন হয় না, ব্রেইন টিউমার হয় না তা কিন্তু না, পরিমাণে কম কিন্তু হতে পারে। সুতরাং মাথা ব্যথার সাথে তীব্র বমি, অজ্ঞান হয়ে যাওয়া, এগুলো থাকলে তখন এমআরআই, সিএসএফ পরীক্ষা এগুলো আমাদেরকে করতে হবে। একেবারে ছোট বয়সে আসলে এই মাথা ব্যথা হতে পারে কিনা? একদম ছোট বয়সে মাথা ব্যথা হতে পারে, কিন্তু সেগুলো সাধারণত এই কারণগুলো কম। সেগুলো সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ব্রেইনের কিছু টিউমার থাকে যেগুলো একদম আর্লি এজ থেকে শুরু হয়, অথবা ব্রেইনের কিছু স্ট্রাকচারাল প্রবলেম থাকে, যেমন আর্নল্ড ক্যারি ম্যালফরমেশন, মানে ব্রেইনটা একটু নিচের দিকে নেমে যায়, এগুলোর ক্ষেত্রে হয়। অথবা মেনিনজাইটিস, ব্রেইনের যে কাভারিং থাকে মেনিনজাস, সেখানে ইনফেকশন হলে হেডেক হয়। তবে একদম ছোট বয়স, 6 মাসের কম বয়স বাচ্চাদের কিন্তু এই যে কারণগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম, এগুলো থেকে হেডেক কম হয়। নিশ্চয়ই। কাউন্সিলিং এর বিষয়টা আপনার কাছ থেকে জানবো, যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে কাউন্সিলিংটি কিভাবে করেন আপনারা, যে ছোট বাচ্চা রয়েছে তাকে এবং তার বাবা মাকে? বাচ্চাদের কিছু হেডেকের ক্ষেত্রে কাউন্সিলিং ইজ ভেরি ডিফিকাল্ট। অনেক সময় আমরা কাউন্সিলরের সাহায্য নিই, আমরা যারা নিউরোলজিস্ট আমরা কাউন্সিলিং করতে পারি না। যেমন কিছু বাচ্চা থাকে যে মোবাইলে এডিক্ট, বাচ্চাও এডিক্ট, মাও বলে যে আমার কোনো উপায় নেই, এবং মাও এটার গুরুত্বটাকে খুব বেশি নিচ্ছে না, হাজব্যান্ড হয়তো বিদেশ থাকে। তখন আমরা দেখি যে বহু কিছু বলেও এই মোবাইল থেকে আর বের করতে পারি না। তখন আমরা অনেক সময় কাউন্সিলরের কাছে পাঠাই, রোগীকে বোঝানো, তাকে অন্য সব, যেমন আমরা বলি যে তার কাগজের বিভিন্ন খেলনা কিনে দেন, কিউবিক কিনে দেন, বিভিন্ন রকম তার বাহিরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন, তাকে বিভিন্ন রকম অন্য কাজে, বই পড়া, গেমস খেলা, বিভিন্ন রকম কাজে অকুপাই করেন, যাতে ইলেকট্রনিক ডিভাইস ইউজের পরিমাণটা তার কমে যায়। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা কিন্তু কাউন্সিলিং ভেরি ডিফিকাল্ট হয়ে যায়। সেকেন্ড হচ্ছে গিয়ে অনেক সময় বাচ্চার মারা পড়াশোনার বিষয়টা থেকে ভারী ব্যাগ বাদ দিতে কিন্তু রাজি হয় না, তখন আমরা তাদেরকে কাউন্সিলিং করা ভেরি ডিফিকাল্ট হয়। অনেক সময় বাচ্চারা টেনশনটা ভেরিগো কিন্তু বাচ্চাদের হয়, বিশেষ করে ইয়াং অ্যাডাল্ট যারা 10 বছর 11 বছর বয়স, এটা বেশিরভাগ কারণ কিন্তু ফ্যামিলিয়াল ডিসহারমোনি,
বাবা মার মধ্যে প্রচন্ড ঝগড়া, বাবা মার মধ্যে সম্পর্ক ভালো না, এটা কিন্তু বাচ্চার মনের উপর খুব বড় প্রভাব ফেলে। আমরা কিন্তু মাথা ব্যথার অনেক বাচ্চা মাথা ব্যথার রোগী পেয়েছি, ডোমেস্টিক ভায়োলেন্স ইজ এ কজ। যেমন বাচ্চা দেখে যে তার মায়ের গায়ে বাবা হাত তুলে, এই ধরনের কিছু যদি সে দেখে থাকে, সেটা কিন্তু বাচ্চার মস্তিষ্কের উপর একটা বড় প্রভাব ফেলে। এই ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ কিন্তু বাচ্চার মাথা ব্যথার কারণ। কাউন্সিলিং কিন্তু এই ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে সেটা একটু বিস্তারিতভাবে জানতে পারি। বাচ্চাদের মাথা ব্যথার ক্ষেত্রে এই পরীক্ষা নিরীক্ষা যেমন আমরা একটু কম করতে চাই, ওষুধও কম লিখতে চাই। আমরা বারবার বলি যে তুমি বাচ্চাদের মাথা ব্যথা হলে কারণ খুঁজে দেখো, কারণ খুঁজে দেখো, কারণের সমাধান করো, ওষুধ পরে দাও। কারণ দেখেন একটা বাচ্চা যদি ইলেকট্রনিক ডিভাইস বেশি ব্যবহার করে, মোবাইল বেশি ব্যবহার করে, একে আপনি ওষুধ দিয়ে তো শুধু সাইড এফেক্ট বাড়াবেন, তেমন কোনো লাভ হয় না। একটা বাচ্চা একটা ভারী ব্যাগ নিয়ে যায়, একটা বাচ্চার চোখে চশমা লাগবে, একে আপনি কি ওষুধ দিবেন? চশমার ব্যতিরিক্ত আপনি কি ওষুধ দিবেন আর কি বা তার লাভ হবে? সুতরাং আমরা বলি যে ওষুধটা পরে দাও, তুমি কারণটা খুঁজে দেখো। তো কিছু ক্ষেত্রে কিছু ওষুধ লাগে, কারণ অনেক বাচ্চার কিন্তু মাইগ্রেন থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা কিছু ওষুধ যেমন পিজোটিফেন, তারপর হচ্ছে প্রোপানল, এই জাতীয় ওষুধ কিন্তু দিতে হয়, এবং এগুলোতে কিন্তু রোগী খুব ভালো রেসপন্স করে। পেইন কিলার হিসেবে আমরা বাচ্চাদের ক্ষেত্রে বলি যে প্যারাসিটামল ছাড়া অন্য কিছু কোনো ডাক্তারকে আমরা দিতে অ্যাডভাইস করি না। অন্য কিছু যদি লাগে তাহলে বুঝতে হবে এর মাথা ব্যথার কারণটা খুব সিরিয়াস ইস্যু, একে হাসপাতালে ভর্তি করো, পরীক্ষা নিরীক্ষা করো। প্যারাসিটামলের বাইরে পেইন কিলার যেগুলো আমরা অ্যাডাল্টদের মাথা ব্যথায় হরহামেশাই দিয়ে থাকি, এগুলো বাচ্চাদের ক্ষেত্রে আমরা দিতে মানা করি। ছোটদের যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে আসলে চিকিৎসা পদ্ধতি কিভাবে নির্ধারণ করেন আপনারা? ছোটদের মাইগ্রেন হলে অবশ্যই ব্রেইনের পরীক্ষা করতে হবে, পরীক্ষা করে শিওর হতে হবে যে এটা মাইগ্রেনই। এবং মাইগ্রেনের ক্ষেত্রে ব্রেইনের যে এমআরআই বা সিটি স্ক্যান করবেন, ইট উইল বি নর্মাল। মাইগ্রেন যখন ডায়াগনোসিস হবে তখন আমাকে তাকে ভালো করে কাউন্সিলিং করতে হবে যে এই বাচ্চার মাইগ্রেন আছে, এই জন্যই তার এরকম তীব্র মাথা ব্যথা হয়, চোখে ঝাপসা দেখে এবং বমি করে। এবং এটা যে ওষুধ আমরা দিব সেটা দুইটি ভাগে ভাগ করা। কিছু ওষুধ তাকে লং টাইম খেতে হবে, কিছু ওষুধ যখন ব্যথা হবে তখন খাবে। যে লং টাইম যে ওষুধগুলো আমরা দিব, যেমন প্রোপানল, তারপর নরটিপটাইলিন, এমিটিপটাইলিন, পিজোটিফেন বা সোডিয়াম ভ্যালপ্রয়েড, এই ওষুধগুলো ক্ষেত্র বিশেষে 6 মাস থেকে 1 বছর বা তার চেয়ে বেশি সময়ও খাওয়া লাগতে পারে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ছোটদের মাথা ব্যথা নিয়ে যে বিষয়গুলো আপনার কাছ থেকে শুনছিলাম, পরবর্তীতে মাইগ্রেনের সেই ফলো আপটি আসলে কিভাবে নির্ধারণ করা হয় এবং কতদিন পর্যন্ত সেই ওষুধগুলো চালিয়ে যেতে হবে? আসলে মাইগ্রেন যাদের থাকে তাদের কিন্তু মাইগ্রেন থেকেই যায়, মাইগ্রেন যে একেবারে চলে যাবে তা কিন্তু না। এটা তো আমরা জানি জেনেটিক ডিজিজ, এটা এক ধরনের প্রবণতা। কিন্তু ঘন ঘন মাথা ব্যথা না করলে রেগুলার যে ওষুধ খেতে হয় এটা কিন্তু সবসময় কন্টিনিউ করার প্রয়োজন নেই। আমরা দেখবো যে তার মাথা ব্যথার ইন্টেন্সিটি এবং ফ্রিকোয়েন্সি যদি কমে যায় তখন তাকে আমরা যে রেগুলার ওষুধটা দিচ্ছি সেটা কমিয়ে দেবো। আমরা সাধারণত মাইগ্রেন রোগীদেরকে 3 মাস পর পর ফলো আপ করতে চাই, এবং যদি দেখি যে তার মাথা ব্যথার পরিমাণ কমে যাচ্ছে এবং হলেও অত বেশি তীব্র হয় না, একটি প্যারাসিটামল খেলে বা প্যারাসিটামল সিরাপ 1-2 চামচ খেলেই চলে যায়, তখনই কিন্তু আমরা রেগুলার যে ওষুধগুলো তাকে প্রেসক্রাইব করি সেগুলো আস্তে আস্তে কমিয়ে বন্ধ করে দিই। পরবর্তীতে আসলে ছোটদের ক্ষেত্রে মাথা ব্যথার ক্ষেত্রে ব্রেন টিউমারের কথা বলছিলেন, সেগুলো হলে পরবর্তীতে আপনারা কি করে থাকেন? বাচ্চাদের যে ব্রেন টিউমার হয় না তা কিন্তু না, বাচ্চাদের ব্রেন টিউমার হয় এবং অনেক সময় সিরিয়াস টাইপের ব্রেন টিউমার হয়। পোস্টেরিয়র ক্রেনিয়াল প্রসার টিউমার, বিশেষ করে মেডুলোব্লাস্টোমা নামক এক ধরনের টিউমার আছে, এটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে খুব বেশি হয়ে থাকে। এই বাচ্চারা মাথা ব্যথার সাথে সাথে হাঁটতে চলতে সমস্যা হয়, একটু ইমব্যালেন্স হয়। এবং বাচ্চাদের যদি ব্রেন টিউমার থাকে, যেটা বিনাইন হোক অথবা মেলিগনেন্ট হোক, বাচ্চাদের ব্রেন টিউমার থাকলেই আমরা বলি যে খুব দ্রুত এটা সার্জারিতে চলে যেতে হবে, কারণ বাচ্চাদের ব্রেনটা খুব ছোট, ক্রেনিয়াল ক্যাভিটি খুব ছোট থাকে। যে কোনো টিউমার আপনি যে ওয়েট করবেন এটা বড় হোক বা পরে অপারেশন করবে সেই পরিমাণ স্কোপ থাকে না, বাচ্চাদের ব্রেনটা ডেভেলপিং, সুতরাং এই টিউমারটা ব্রেনের অন্যান্য ফাংশনকে হ্যাম্পার করে, সুতরাং খুব আর্লি সার্জারিতে চলে যেতে হয় আমাদেরকে। আমরা অনেক সময় দেখি যে ছোটরা কমপ্লেন করছে যে তাদের মাথা ব্যথা হচ্ছে, সেটিকে অনেক সময় তাদের গার্জিয়ানরা কিংবা বাবা মা গুরুত্ব দিচ্ছেন না। এই অবস্থায় মাথা ব্যথা দীর্ঘদিন থাকলে পরবর্তী জীবনে তাদের কি সমস্যার সম্মুখীন হবেন? আসলে যে কোনো মাথা ব্যথায় কিন্তু ছোটদের বললে না, যে কোনো মাথা ব্যথায় কিন্তু আপনার কার্যক্ষমতা কমিয়ে দেয়। আমি এখানে আপনার সামনে আছি, আমার যদি মাথা ব্যথা করে আমি কিন্তু সুন্দর করে কথা বলতে পারবো না। সেরকম একটা বাচ্চার যে পরিপূর্ণ বিকাশ, মানে সে যে অনেক কিছু শিখছে, শুধু যে পড়ালেখা করছে তা কিন্তু না, সে আরবি শিখছে, আদব কায়দা শিখছে, সে কিন্তু খেলাধুলা করছে, সকল পারফরমেন্সের সাথে কিন্তু তার মাথা জড়িত। কারো যদি পারসিস্টেন্ট মাথা ব্যথা থাকে এবং তার বাবা মা যদি চিকিৎসা না করে, এ বাচ্চা স্কুলে পিছিয়ে যাবে, খেলাধুলায় পিছিয়ে যাবে, আরবি শিক্ষায় পিছিয়ে যাবে, যে কোনো কলা কৌশলে। এমনকি দেখা যাবে যে তাকে অনেক গার্জিয়ানরা হয়তো খারাপ বা অসামাজিক বা বেয়াদব মনে করতে পারে, আসলে কিন্তু সে বেয়াদব না, সে কিন্তু মাথা ব্যথার কারণে মুরব্বী এসেছে, সে সালাম দিচ্ছে না, কমিউনিকেট করছে না। কারো যদি মাথা ব্যথা থাকে সে কিন্তু খুব বেশি সোশ্যাল থাকবে না, তাহলে সব লাইফেই কিন্তু সে পিছিয়ে যাবে।
নিশ্চয়ই। ঘুমের সমস্যার ক্ষেত্রে কোনো তারতম্য হতে পারে কিনা? হতে পারে, কারণ অনেক ক্ষেত্রে আমরা মাথা ব্যথার কারণ হিসেবে, বাচ্চাদের মাথা ব্যথার কারণ হিসেবে পেরেন্টসের অ্যাবনর্মাল স্লিপিং প্যাটার্ন আইডেন্টিফাই করেছি। যেমন ধরেন আপনি আপনার বাচ্চাকে বলছেন ঘুমাও বাবু ঘুমাও, কিন্তু আপনি মোবাইল দেখছেন, বাচ্চা কিন্তু ঘুমাবে না। বা আপনি লাইট জ্বালিয়ে কাজ করছেন, অনেক সময় দেখা যায় বাবা মা অনেক রাত পর্যন্ত ফোনে কথা বলে, টিভিতে প্রোগ্রাম দেখে, কিন্তু বাচ্চাকে বলে তুমি ঘুমাও তুমি ঘুমাও, কিন্তু বাচ্চা কিন্তু ঘুমের জন্য কিন্তু ঘুমের পরিবেশ লাগে, লাইট বন্ধ থাকতে হবে, সাউন্ড স্লিপের জন্য কিন্তু সাউন্ড পরিবেশ থাকতে হবে। সুতরাং বাচ্চাদের মাথা ব্যথার ক্ষেত্রে কিন্তু ঘুম একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ছোটদের এই যে মাথা ব্যথা নিয়ে আমরা কথা বলছিলাম, তাদের পারিপার্শ্বিক পরিবেশটি কেমন আদর্শিক হওয়া প্রয়োজন? ছোটদের মাথা ব্যথার ক্ষেত্রে আমি কিন্তু আগেই বলেছিলাম পারিপার্শ্বিক পরিবেশ কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ অংশ। আপনি কিছু বাচ্চা থাকে তাদেরকে তাদের বাবা মা খেলাধুলা করতে দেয় না, যদি ফিজিক্যাল এক্সারসাইজ না করে এবং পুষ্টিকর খাদ্য গ্রহণ না করে, এবং তার যদি সামাজিকতা, মানুষের সাথে মিশা, সকল ভাবের এক্সপ্রেশন কিন্তু আপনি বাবা মার কাছে করতে পারবেন না। একটা বাচ্চা 10 বছর 11 বছর হয়ে গেছে, তাকে আপনি কোনো বন্ধু বান্ধবের সাথে মিশতে দেন না, সকল ভাবের এক্সপ্রেশন কিন্তু আপনি আপনার বাবা মার কাছে করতে পারবেন না, তখন কিন্তু মাথার উপর চাপ পড়ে এবং সেখান থেকে কিন্তু মাথা ব্যথা হতে পারে। সুতরাং তার পারিপার্শ্বিক পরিবেশ অবশ্যই স্বাস্থ্যসম্মত হতে হবে। ছোটদের মাথা ব্যথার ক্ষেত্রে আপনি বলছিলেন যে অনেকের চোখে ঝাপসা দেখছে কিংবা রিফ্র্যাক্টিভ ইররের জন্য হচ্ছে, সেক্ষেত্রে আসলে কি করণীয়? রিফ্র্যাক্টিভ ইরর ছোটদের ক্ষেত্রে কিন্তু খুব কমন, আগে কিন্তু এগুলো ছিল না, কিন্তু এখন আমাদের জেনেটিক, যেমন মায়োপিক যাদের বাবা মা, তাদের কিন্তু বাচ্চা মায়োপিক হওয়ার সম্ভাবনা খুব বেশি। এবং এক্ষেত্রে সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে সে যে চোখে কম দেখে, এটা কিন্তু বাচ্চা বোঝে না, কারণ সে তো জন্ম থেকে দেখছে, সে অত দূরের জিনিস দেখে না। এটা যে অন্যরা দেখে এই পারসেপশন কিন্তু তার ব্রেইনে নাই। অনেক সময় কিন্তু বাচ্চার মা বাবা হতবাক হয়ে যায় যে স্যার আপনি বলছেন ও চোখে দেখে না, কিন্তু আমি তো কখনো ওকে কমপ্লেন করতে দেখিনি, কিন্তু আসলে যে সে চোখে কম দেখে এই বিষয়টাই সে বোঝে না। সুতরাং কেউ যদি দেখেন যে সে দূরের বিষয় দেখছে না, দেরি না করে চোখের ডাক্তার দেখেন, ডাক্তার পরীক্ষা করে আইডেন্টিফাই করবে সে চোখে দেখে কি কম দেখে। ছোটদের ক্ষেত্রে আমরা মাইগ্রেনের কথা বলছিলাম, এই যে টেনশন যেগুলো বড়দের হয়ে থাকে, সেগুলোর কোনো কিছু আসলে ছোটদের ক্ষেত্রে হতে পারে কিনা? আমাদের একটা ধারণা ছিল যে টেনশন টাইপ হেডেক বোধহয় বাচ্চাদের কম হয়, কিন্তু রিসেন্ট গবেষণা এবং আমাদের প্র্যাকটিসে আমরা দেখছি ছোটদের টেনশন টাইপ হেডেক হয়। এটার কারণ আসলে দুইটা, একটা হচ্ছে পারিবারিক যে অশান্তি, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি ভালো সম্পর্ক না থাকে তাহলে কিন্তু বাচ্চার উপর এটা মনের উপর চাপ পড়ে। সেকেন্ড হচ্ছে গিয়ে ডোমেস্টিক ভায়োলেন্স। থার্ড হচ্ছে গিয়ে কিছু বাচ্চা খুব ছোট বয়সে পড়াশোনার খুব চাপ নিয়ে নেয়, যেমন ভালো রেজাল্ট কিন্তু সবাইকেই করতে হবে, ভালো রেজাল্ট করাটা আসলে সক্ষমতার তো একটা ব্যাপার, কেউ কিন্তু তার মেধার বাহিরে না। একটা ক্লাসের সবাই কি ফার্স্ট হতে পারে তা কিন্তু না, বা গার্জিয়ানরা মিলে প্রচন্ড চাপ সৃষ্টি করছে, সেখান থেকে কিন্তু তীব্র মাথা ব্যথা শুরু হয়। নিশ্চয়ই। ছোটদের এই টেনশন প্রতিরোধে কি করণীয় সেটিও আপনার কাছ থেকে জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ছোটদের মাথা ব্যথা নিয়ে। অনুষ্ঠানে এ পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। রমজান মাসে যারা তারাবি নামাজ পড়েন তারা কিন্তু বিভিন্ন ধরনের ব্যথার সম্মুখীন হন, যেমন নামাজ পড়তে গিয়ে অনেকের কোমরে ব্যথা করে, গিটায় ব্যথা করে, হাঁটু ব্যথা করে। আসলে এই ব্যথাগুলো কেন করছে সেই বিষয়টি জানাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। অনেকের ক্ষেত্রে যেটা হয় যে ওজন অতিরিক্ত মাত্রায় বেড়ে গেলে ব্যথা বাড়ে, আবার অনেকের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকতে পারে, অনেকের বাত জ্বর এই কারণেও ব্যথা থাকতে পারে। তো সেক্ষেত্রে এমন কিছু খাবার আছে যেগুলো আপনাকে অবশ্যই নির্বাচন করতে হবে। রেগুলার পানি পান করবেন, কারণ পানি পান করলে যেটা হয় যে ব্লাড সার্কুলেশন ভালো হয়, সেক্ষেত্রে এটা হেলথের ক্ষেত্রে উপকারী এবং অনেক সময় ব্যথা দূর করতে সাহায্য করে। এর পাশাপাশি অবশ্যই আপনাদের যদি চা খাওয়ার অভ্যাস থাকে তাহলে এটা ইফতারের পর যখন মাগরিবের নামাজ পড়বেন, নামাজের শেষে তারপর আপনি একটু 1 কাপ চা পান করতে পারেন। এটা যেমন এনার্জি দেবে, তেমনই কিন্তু অনেক সময় ব্যথা দূর করতে সাহায্য করে। এবং যদি আপনার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে সেক্ষেত্রে ডেইরি প্রোডাক্ট জাতীয় খাবার অবশ্যই আপনি খাবারের লিস্টে রাখতে পারেন, যেমন হতে পারে সেটা দুধ, দই, পনির, বাদাম ইত্যাদি। আবার অনেকের যেটা হয় যে গাউটের সমস্যা থাকে বা অনেকের অনেক ধরনের প্রবলেম থাকে, তো গাউটের প্রবলেম যদি থাকে অবশ্যই সেক্ষেত্রে আপনাকে বাদাম অ্যাভয়েড করতে হবে এবং এমন কোনো খাবার নির্বাচন করতে হবে যে খাবারটা খুব সহজে হজমে সাহায্য করে। যেমন আপনি পেঁপে রাখতে পারেন, কারণ আপনি যখন তারাবি নামাজ আদায় করছেন তখন যদি আপনার দেহে অস্বস্তি বোধ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু নামাজের ক্ষেত্রে বেশ সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এজন্য আপনার কী ধরনের সমস্যা আছে তা সেই অনুযায়ী অবশ্যই আপনার ট্রিটমেন্ট করতে হবে এবং নির্দিষ্ট একটি চার্ট আপনি সবসময় ফলো করার চেষ্টা করবেন। ছোটদের মাথা ব্যথার ক্ষেত্রে টেনশন হলে
সেটি আসলে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে কিংবা অভিভাবকদের মাধ্যমে সেটি আসলে সমাধান করা সম্ভব? আসলে বাচ্চাদের যদি টেনশন হয়ে থাকে তার বাবা মার গুরুত্ব অনেক বেশি। তাকে বোঝাতে হবে যে পড়াশোনায় ভালো করাটাই জীবনের মুখ লক্ষ্য না, জীবন অনেক বড় একটা এসপেক্ট, জীবনের অনেকগুলো অংশ আছে, পড়াশোনা তার মধ্যে একটা অংশ। পড়াশোনা নিয়ে বেশি চাপ করা যাবে না। আর 2 নম্বর বিষয় হচ্ছে কেউ কিন্তু তার মেধার বাইরে না। আপনি যত চেষ্টাই করেন আপনার কিন্তু মেধায় যতটুকু ক্যাপাবিলিটি আছে সেই পর্যন্ত আপনার রেজাল্ট হবে। 3 নম্বর বিষয় হচ্ছে ভালো খাওয়া, পুষ্টিকর ভালো খাওয়া, শাকসবজি ফলমূল, এটা কিন্তু ব্রেইনের নিউট্রিশন দেয় এবং ব্রেইনকে ভালো রাখতে সহায়তা করে। এবং লাস্ট আমি বলবো যে বাবা মার মধ্যে গুড রিলেশনশিপ, বাচ্চা যদি দেখে যে আমার বাবা মার মধ্যে গুড রিলেশনশিপ, তাহলে কিন্তু বাচ্চার মাথা ব্যথা অর্ধেক কমে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ছোটদের মাথা ব্যথা নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমানে যে কোলন ক্যান্সারের যে হার, এটা বাংলাদেশে কোনো নিজস্ব স্ট্যাটিস্টিক বা ডাটা নেই। তো আমরা প্র্যাকটিক্যালি চিকিৎসা করতে গিয়ে যারা দেখছি যে আগের চেয়েতে এই কোলন ক্যান্সারের হার অনেক বৃদ্ধি পেয়েছে। এবং সেটা যে কোলন ক্যান্সারটা আপনারা জানেন যে কোনো ক্যান্সারই হচ্ছে একটু ওল্ড এজে হয়, বিশেষ করে মোর দ্যান 50 এইজের পরে কোলন ক্যান্সারের রেটটা বাড়ে। কিন্তু এখন আমরা প্র্যাকটিক্যালি চিকিৎসা করতে গিয়ে দেখতেছি যে এই হারটা অনেক কম বয়সেও হচ্ছে, বিশেষ করে 40-র নিচে অনেক বেশি পেশেন্ট পাচ্ছি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সব মোমেন্ট